আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে বৈঠক, বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে হবে আলোচনা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। এবং দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। 10 মাসেও নির্বাচনের দিকে যেতে না পারায় সরকারের ভেতর বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকার অভিযোগও তোলেন তারেক রহমান। ইশরাকের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, শপথে বাধা সৃষ্টির মাধ্যমে স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পেয়েছে। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। তরুণদের হাতে জাতীয় পতাকা, স্লোগানে ঐক্যের ডাক, মিছিলে অধিকার প্রতিষ্ঠার আহ্বান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এক হয়েছে তরুণ সমাজ। বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ৩টি বিভাগের পর ঢাকায় তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকে ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লাখো তরুণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত হলে তরুণরাই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেন তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। এই সরকারের মাথা থেকে পছন্দ ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করার মাধ্যমে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সরকারের উচিত দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমান সাফ জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই,
আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বাংলাদেশ কারো অধীনে নয় জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দেশের 1/3 ভোটার তরুণ, আর এই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। আর বিএনপি নেতারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকারকে একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর সেই নির্বাচনে আগামীর সরকার যে পরিচালিত হবে তারা তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময়ে বুধবার বিকেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই তিনটি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। সফরে জাপানের সঙ্গে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। বৃহস্পতিবার নিক্কেই সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই তিনটি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা এ সময় তাকে জানান, অর্থনৈতিক সংস্কারের কাজ চলছে বাংলাদেশে। এ সময় ইউনূস চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে জানান তার প্রেস সচিব। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন প্রধানদের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস নিক্কেই 30th নিক্কেই ফোরামে জয়েন করবেন, সেখানে ওনার একটা বক্তৃতা আছে। পরবর্তীতে উনি আরও কিছু জাইকার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে, এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন, যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাপান সফরে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যেমন সুদৃঢ় হবে, তেমনিভাবে বাংলাদেশের শ্রমবাজার জাপানে আরও বেশি উন্মুক্ত হবে, এমনই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুর্নীতির সবশেষ মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। এদিন মামলামুক্ত হন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, মামলা এবং বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয় সোমবার। বুধবার সিদ্ধান্ত জানান হাইকোর্ট।
হাইকোর্ট তার রায়ে ডাক্তার জুবাইদাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছেন। মামলা এবং বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক হওয়ায় আপিল না করেও খালাসের সুবিধা পাবেন তারেক রহমানও। এর মধ্য দিয়ে মামলামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন বিকজ উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। জুবাইদার আইনজীবী বলছেন, এ রায়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। ত্রুটিপূর্ণ মামলা, বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবীও। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিলেন। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে, এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন তিনি। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১৩ বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, না হলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। দিনাজপুরে দলের পক্ষে গণসংযোগে একথা বলেন তিনি। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও দলের পক্ষে জনমত বাড়াতে তৎপর জাতীয় নাগরিক পার্টির নেতারা। তৃতীয় দিনের মতো দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে বিরল উপজেলার বকুলতলা মোড়ে গণসংযোগ ও পথসেবায় অংশ নেন তিনি। বলেন, ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, না হলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। বিকেলে বীরগঞ্জ ও খানসামা উপজেলায় পথসভা করেন সার্জিস। গণ অভ্যুত্থানে ত্যাগের কথা মনে রেখে এনসিপি সামনের দিনে এগিয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে দালালির কোনো সুযোগ নেই। ভালো যোগ্য জনগণের কাছে আসে, জনগণের কথা বলে,
আপনারা তাকে সমর্থন করে আপনাদের প্রতিনিধি বানান। অনেক দালালি হয়েছে দলের, অনেক মস্তিষ্ক বেচা হয়েছে। এখন সময় হচ্ছে সচেতন ভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করব। প্রতীকের প্রতি দাসত্ব থেকে নিজের বিবেককে বিক্রি না করা ও ভালো মানুষদের নেতা বানানোর আহ্বান জানান সার্জিস আলম। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করার সহ এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এদিকে মন্ত্রী পরিষদ সচিবকে চলমান সংকট এবং কর্মচারীদের দাবিগুলো অবহিত করা হয়েছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও অধ্যাদেশে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি অভিযোগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 4 দিন নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে 5 জন সচিব আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করার পর ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই, স্যার বলছে যে প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবেন আর কি। ভূমি সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের বৈঠক শেষে ফোরামের 2 কো-চেয়ারম্যান ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মচারীদের 1 ঘন্টার কর্মবিরতি চলবে। ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন, আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। সংকট সমাধান না হলে 31 মের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে ইশরাকের শপথ বিষয়ে লিফট আপিলের শুনানি হয়। এ সময় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী জানান, আদালতের রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, ইসির বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটটি খারিজ করা হলে লিফট আপিল করেন তিনি। একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ইশাক তো শপথ চেয়েছিল দিনের ভিতর, যেহেতু সরকার দেয় নেই, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। কালকে সে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রূপ নিয়েছে এক অচল প্রশাসনিক ভবনে। টানা 15 দিন ধরে নগর ভবনের দরজায় ঝুলছে তালা, বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। জন্মসনদ, ট্রেড লাইসেন্স কিংবা ভূমিকর সহ কোনো কাজই মিলছে না সাড়া। শপথ নিয়ে টানাপোড়েনে ইশরাক হোসেনের সমর্থক ও কর্মীদের আন্দোলনে 15 দিন ধরে অচল অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে ঝুলছে তালা, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বুধবার সকালেও নগর ভবনের প্রধান ফটকে আন্দোলনে বসেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের অভিযোগ, নাগরিক সেবায় যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের নিতে হবে। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। যেখানে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, সেখানে কিন্তু শপথ নেওয়ার কোনো কার্যক্রম ব্যবস্থা তিনি করছে না, শুধু গড়িমসি করছে।
এই সকল দায় দায়িত্ব ওনার, ঢাকাবাসীরও না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি রায়ের সাথে সাথে গেজেট প্রকাশের সাথে সাথে যদি শপথের ব্যবস্থা করতো তাহলে তো আজকে আমাদের রাজপথে বসতে হতো না। কোনো নগরই ঠিকমতো চলছে না। নগরের অবস্থা যদি কেউ দেখে ভয়াবহ পরিস্থিতি চলে যাচ্ছে। মেয়রের বিকল্প কখনো সরকারি আমলা হতে পারে। তবে নগর ভবনে নাগরিক সেবা নিতে আসাদের অভিযোগ, আন্দোলনের মাধ্যমে নাগরিকদের জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। আমি আসছিলাম এখানে জন্ম নিবন্ধন করাতে, এখন ওইটা জমা দিলে তো 4-5 দিনের মধ্যে হয়ে যায়। এখন ওইটা তো একটা জরুরি কাজ, এটাই হচ্ছে না। এটা উচিত না। আপনি আপনার আন্দোলন করবেন ফর্মাল ওয়েতে, প্রতিষ্ঠান বন্ধ করে দেশের ক্ষতি করে এভাবে আন্দোলন করার মানে হয় না। প্রসেসটা চেঞ্জ করতে হবে। প্রেস ক্লাবে যাক, অন্য কোথায় যাক, আমাদের তো এই যে কালকে লাস্ট ডেট, জরিমানা হয়ে যাবে ট্যাক্স না দিলে। এখানে এটা হয়রানি করা হচ্ছে না আমাদের। আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, আপনার আমার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আর এটাই তো আমি পাচ্ছি না। নগর ভবন বন্ধ থাকায় থমকে গেছে জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ভূমিকর সহ গুরুত্বপূর্ণ কাজ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে এদিন আসামিদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন আইনজীবী। আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতেন সুব্রত বাইন। আদালতের বিচার কাজ শুরুর আগে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন এই শীর্ষ সন্ত্রাসী। অস্বীকার করেন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও। বলেন সন্ত্রাসী কার্যক্রমে তার নাম ব্যবহার করা হচ্ছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে সুব্রত বাইন, তার সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে হাজির করা হয়। এ সময় অস্ত্র মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, আটকের সময় আসামিদের কাছ থেকে 5টি বিদেশি অস্ত্র ও 1টি স্যাটেলাইট ফোন সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় তদন্ত কর্মকর্তাদের স্যাটেলাইট ফোন দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন সুব্রত। তার বাসায় সে স্যাটেলাইটটা বুঝে নাই, কিন্তু পুলিশের বাসায় হলো যে ফোন ব্যবহার করে এক ব্যক্তি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে তাদের সঙ্গে কমিউনিকেশন করা যায়, একরকম ওকিটকির মতনই এইসব ফোনগুলো ব্যবহার করা হয়। তারা তো কখনো গিলটি প্লিড করে না, তারা বলে আমরা নির্দোষ। আমরা মামলা তদন্তে বেরিয়ে আসবে। আসামি পক্ষের আইনজীবীরা সুব্রত ও তার সহযোগীদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে সুব্রতর 8 দিন এবং বাকিদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের কাছে বিভিন্ন ধরনের দেশ বিদেশি অস্ত্র পাওয়া যায়। হত্যাকাণ্ড এবং মামলার সঙ্গে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে তার দরখাস্তে উল্লেখ করেন। মঙ্গলবার কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে সুব্রত সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে 38 জনকে জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় ব্যর্থ হয় তাদের চেষ্টা। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে 1.5 ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 82 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশ ইন, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারির দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বন চৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে একযোগে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবি থেকে খবর দিই, বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে না, তারপরেও একটা লোক ঢুকছে নাকি। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা লোকজন ভারতের আসামের বাসিন্দা। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে 32 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে 20 জন, জকিগঞ্জে 12 জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে 16 জনকে পুশ ইন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এর আগে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে আকাশে ড্রোন উড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএসএফ। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেশে আগামী 7 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন,
দেশের 8টি জেলার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও স্থানীয় প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সভা। সবশেষে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান উপদেষ্টা। দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জুয়েলারি শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বুধবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেয়। বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সমিতির সহসভাপতি রিপনুল হাসানের নামে হওয়া মিথ্যা মামলা ও হয়রানিমূলক। এরই সঙ্গে তাকে গ্রেফতার করায় উদ্বেগও প্রকাশ করেন বাজুসের কেন্দ্রীয় নেতারা। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার হন বাজুস সহসভাপতি রিপনুল হাসান। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যার পরিমাণ প্রায় $10 কোটি। স্থানীয় সময় মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা। এদিকে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক টানাপোড়েনের হাতিয়ার বানানো হলে তা কেবল শিক্ষা নয়, আন্তর্জাতিক সহযোগিতার চেতনাকেও আঘাত করে বলে মন্তব্য করেন হার্ভার্ডের শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ততা যেন সবকিছু ছাড়িয়ে গেছে। এবার হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক সম্পর্ক ছিন্ন করার, যার পরিমাণ প্রায় $10 কোটি। মঙ্গলবার ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অন্তত 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন। বার্তা সংস্থা AFP ও CNN জানায়, হার্ভার্ডকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে হোয়াইট হাউস। এই চিঠিতে হার্ভার্ডের সঙ্গে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কিনা, কিংবা থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা তা জানতে চাওয়া হবে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, মার্কিন প্রশাসন মঙ্গলবারই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে এ সংক্রান্ত নির্দেশ দেবে। এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানানোর কারণে মাস 2 আগে হার্ভার্ডকে অনুদান বন্ধে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয় হোয়াইট হাউস, যার পরিমাণ প্রায় $900 কোটি। এছাড়া হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধেরও সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাকসু ও সাবেক অর্থমন্ত্রী চই সাং-মোকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে সামরিক শাসন ঘোষণার চেষ্টার ঘটনার তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়ানহোপ এ তথ্য জানায়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় নেতা নির্বাচনের প্রস্তুতির কর্মযজ্ঞের মধ্যেও থেমে নেই সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন জারির ঘটনার সহযোগীদের বের করার তদন্ত কাজ। এবার সেই তদন্তের অভিযোগের তীর সাবেক প্রধানমন্ত্রী হান ডাকসু ও সাবেক অর্থমন্ত্রী চই চাং-মুকের দিকে। তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। মে মাসের মাঝামাঝি সময় থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ইয়োনাপ জানায়, গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিতর্কিত সামরিক আইন জারি ঘোষণার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার অপরাধ তদন্তকারী সংস্থা 2 জনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগেই প্রেসিডেন্টের কার্যালয় থেকে গোপন ফোনালাপ রেকর্ড ও সিসিটিভি ফুটেজের ইস্যু ধরে চলে বিশ্লেষণ। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী হান বলেন, সামরিক শাসন পরিকল্পনা সম্পর্কে তাকে আগে থেকে জানানো হয়নি। আর চই চাং বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ইয়োনের নির্দেশ সম্বলিত একটি নোটিশ পেয়েছিলেন, কিন্তু তা খুলে দেখেননি।
এদিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগে সাবেক জনপ্রশাসন ও নিরাপত্তা মন্ত্রী লি সাং মিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। গত বছরের ডিসেম্বর থেকে লির উপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, দেশটির মারিনো দি আর্দিয়া এলাকায় নাহিদ ইসলামের পেট্রোল পাম্পে মোটরসাইকেলে চড়ে হঠাৎ চলে আসে সন্ত্রাসীরা। এ সময় লুটপাটের চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় নাহিদকে। খবর পেয়ে ট্রাককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত 18 বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন নিহত নাহিদ। তার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। জার্মানিতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় চালু করা হলো স্বয়ংক্রিয় পদ্ধতির যানবাহন। পাইওনিয়ার প্রকল্পের অংশ হিসেবে শুরুতেই দেশটির রাইন মাইন অঞ্চলে এই যানবাহনটি গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকলেও 2030 সালে বিভিন্ন রুটে যাত্রী সেবা দেবে বলে জানায় প্রকল্প সংস্থাটি। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুর্দান্ত এক সময় পার করছে গোটা বিশ্ব। প্রযুক্তির এই উৎকর্ষ সাধনার অংশ হিসেবে এবার গণপরিবহনে চালকবিহীন যানবাহন যুক্ত করল জার্মানি। স্থানীয় সময় সোমবার পরীক্ষামূলকভাবে এই গণপরিবহন সেবা চালু করা হয়। কিরা বা K1 বেসড পাইওনিয়ার প্রকল্প 4-এর অংশ হিসেবে দেশটির হ্যাসেন, রাইনল্যান্ড-ফালস ও বায়ার্ন অঙ্গরাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত রাইন মাইন অঞ্চলের নির্দিষ্ট এলাকায় এই যানবাহন চালু করা হয়েছে। স্বয়ংক্রিয় এই গাড়ি বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা হবে। জার্মানির প্রধান রেল সংস্থা ডয়েচে বাহন ও রাইন মাইন অঞ্চলের গণপরিবহন সংস্থা RMB এই পাইওনিয়ার প্রকল্পটি চালু করে। প্রকল্প পরিচালনার সভাপতি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় এই গাড়ি আপাতত নির্দিষ্ট কিছু রুটে যাত্রী সেবা দিলেও 2023 সাল নাগাদ সব রুটে চালুর পরিকল্পনা রয়েছে। পরিবহন খাতে আমাদের চালক অনেক কম। 40% চালকের বয়স 55-এর উপরে। এর মানে আগামী 10 বছরে আমরা অর্ধেকের বেশি চালককে হারাবো। তাই আমাদের বিকল্প ব্যবস্থার দরকার থেকেই এই উদ্ভাবন। আপনাকে বেশি হলে 100 বা 200 মিটার হেঁটে পিকআপ পয়েন্টে যেতে হবে। আর যদি অনেক যানবাহন থাকে সেক্ষেত্রে আপনার কাছে চলে আসবে। জার্মানির গণপরিবহনে স্বয়ংক্রিয় পদ্ধতির গাড়ির সংযুক্তিতে সাধারণ যাত্রীদের মধ্যে উৎসাহ বেশ লক্ষণীয়। ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতির অন ডিমান্ডের এই শাটল গাড়িটিতে চড়তে ইচ্ছুক যে কোনো যাত্রী ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিয়ে সেবা নিতে পারবেন। জার্মানিতে গণপরিবহন ও মোবিলিটি খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে যুগান্তকারী একটি পদক্ষেপ। তবে সড়ক ও জনপদে চলাচলের সময় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, একই সাথে মানবচালিত যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়ানো এবং দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় এই স্বয়ংক্রিয় প্রযুক্তি কতটা সক্ষম হবে সে প্রশ্ন এদেশের সাধারণ যাত্রীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী, চিকিৎসক, প্রকৌশলী সহ আরও অনেকে। প্রবাসী অবস্থানরত দুস্থ, অসহায়, কর্মহীন ও অসুস্থ প্রবাসীদের পাশে থেকে তাদের কল্যাণে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। এই সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। হামজা, সমিত, ফাহমেদুলদের নিয়ে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে 26 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। হাভিয়ের কাবরেরার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডানের জাহিদ হাসান শান্ত। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুমন রেজা, সুজন হোসেন। এদিকে হামজা, সমিতদের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী করেছে বলে মন্তব্য করলেন কাবরেরা। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয়ে কোচের। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর পর এবার অভিষেকের অপেক্ষায় সমিত সোম। বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অপেক্ষায় ফাহমিদুল ইসলামও। বাংলাদেশ, সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়েই এবার 26 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয়ায় ওঠে সিন্ডিকেটের গুঞ্জন। প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে আছেন সমিত সোম ও মোহামেডানের জাহিদ হাসান শান্ত। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ লাল সবুজ স্কোয়াডে জায়গা পেলেন সাদা কালো এই ডিফেন্ডার। আর দীর্ঘদিন পর অর্থাৎ 2024-এ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর দলে ফিরেছেন সুমন রেজা। কাবরেরার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক সুজন হোসেন। এছাড়াও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা জুনিয়র ও শাকিল হোসেন। দলে আছেন জামাল, তপু, ফাহিম, রাকিবদের মতো অভিজ্ঞরাও। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় সুখবর, হামজা শমিতদের অন্তর্ভুক্তি। এই দুজনের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে করেছে দক্ষিণ এশিয়ার সেরা, এমন মন্তব্য করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলে বিশ্বাস এই স্প্যানিয়ার্ডের। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড অবশ্যই শক্তিশালী। দক্ষিণ এশিয়ার সেরা না হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আছে আমাদের। নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের বিপক্ষে যে মানের ফুটবল আমরা খেলেছি সেভাবে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করা সম্ভব। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। এদিকে 26 সদস্যের এই স্কোয়াড থেকে পারফরমেন্সের ভিত্তিতে 3 জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় হামজা ও সমিতকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না রাখারই আভাস দিলেন কোচ। সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করলেও কাবরেরার প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে। ক্যাম্পে 8 থেকে 10টি ট্রেনিং সেশন করব আমরা। ভুটান ম্যাচের পর 3 জনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। হামজা দেশে ফেরার পর তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আর সমিত মানসম্পন্ন মিডফিল্ডার। 4 তারিখ দেশে আসার পর তার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। আর কিউবা মিচেলের ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। তার ব্যাপারে তথ্য তারা জানে। অবশ্যই তার সম্ভাবনা রয়েছে। আগামী 30 মে থেকে স্প্যানিশ কোচের অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8টায় ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফরওয়ার্ড। তার হাত ধরে বাংলাদেশ ফুটবল দলের দীর্ঘদিনের গোল খরা কাটবে বলে প্রত্যাশা সমর্থকদের। হামজা চৌধুরী কিংবা সমিত সোম নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমর্থকদের এমন উন্মাদনা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ঘিরে। তাকে নিয়ে সমর্থকদের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ ছুঁতে যাচ্ছে। সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফাহমিদুলকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সমর্থকরাও। সকাল 8টায় বিমানবন্দরে নামেন এই ফরওয়ার্ড। রোম থেকে ঢাকা লম্বা জার্নি, তারপরও ফাহমিদুলের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফুটবলার। গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হাভিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে লাল সবুজ দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পও করেন 18 বছর বয়সী এই ফুটবলার। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভারতের বিপক্ষে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় অলিভিয়া কালাসিওর এই ফরওয়ার্ডকে। এরপর ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলনে নামে দেশের ফুটবল ভক্তরা। তাদের দাবি সিন্ডিকেটের শিকার হয়ে দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল। ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরাও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে এই ফরওয়ার্ডকে আবারও ডাকা হয় ক্যাম্পে। সমর্থকদের প্রত্যাশা নিজেকে প্রমাণ করে লাল সবুজ স্কোয়াডে জায়গা করে নেবেন এই ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গোল স্কোরিং সমস্যাও কাটবে ফাহমিদুলের হাত ধরে। আমরা আজকে খুশি অনেক যে ফাহমিদুল আসতেছে এবং আমরা আশা রাখি যে 4 তারিখ ম্যাচে রাখবে। আমরা যে দিনগুলো স্বপ্ন দেখে আসছিলাম বিগত দিন ধরে, তো সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কোচ কাবরেরা যখন দ্বিতীয়বার তাকে ডাক দেওয়া হয়, এতেই প্রমাণ হয় যে আসলে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হয়ে উঠবে ফাহমিদুল ইসলাম। 4 তারিখে একটা আমাদের প্রস্তুতি ম্যাচ আছে, তখন তাকে আমরা ওই ম্যাচে দেখতে চাচ্ছি এবং ওই ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে আমরা তাকে সিঙ্গাপুরের ম্যাচও সামনের 10 তারিখের ম্যাচে আমরা দেখতে চাচ্ছি মাঠে। অভাব ছিল একজন ফরওয়ার্ডের, আশা করি আমরা ফাহমিদুল দিয়ে পোষণ করে নেব। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তার আগে 4 জুন প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচে হামজা, সমিত, জামালদের সঙ্গে মাঠ মাতাবেন ফাহমিদুল ইসলাম, এমন প্রত্যাশা ফুটবল সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তারও সঙ্গে বৈঠক। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে হবে আলোচনা। এবং দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।